নমস্কার বন্ধুরা, 14ই জুন 2023 আর 18ই জুন 2023 এই দুটো ডেট সমুদ্রতে হওয়া দুটো বড় ডিজাস্টারের জন্য চিরকাল সবার স্মরণে থেকে যাবে। যার মধ্যে প্রথম ঘটনাটা 14ই জুন 2023-এ ঘটেছিল, যেখানে 750 জন যাত্রী নিয়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা হওয়া একটা রিফিউজি বোট হঠাৎই ডুবে যায়। এই ঘটনায় 300-র বেশি পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছিল। আর দ্বিতীয় ঘটনাটা 18ই জুন 2023-এ ঘটেছিল। ওশিয়ান গেট কোম্পানি সিইও স্টকটন রাস 4 জন ট্যুরিস্টকে নিয়ে টাইটান নামক একটা সাবমার্সিবলের মধ্যে আটলান্টিক ওশিয়ানের গভীরে পৌঁছায়। তাদের গন্তব্য ছিল 1912-তে নর্থ আটলান্টিক ওশিয়ানে ডুবে যাওয়া টাইটানিক জাহাজ, যেটা সমুদ্রের গভীরে 12,500 ফিট ক্রাস্টিং ডেপথে পড়ে আছে। এখানকার ওয়াটার প্রেশার 380 অ্যাটমসফিয়ারিক প্রেসারের সমান, অর্থাৎ হিউম্যান বডিতে আসা নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে 380 গুণ বেশি। এবার ওশিয়ান গেটের এই টাইটান সাবমার্সিবল টাইটানিক পর্যন্ত পৌঁছাতে পেরেছিল কি না এটা তো কেউই জানে না, কারণ জলে নামার 1 ঘন্টা 45 মিনিট পরেই তাদের কমিউনিকেশন তার মাদারশিপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে টাইটান আটলান্টিক ওশিয়ানের কোথাও যেন হারিয়ে গেল। এরপর ইউএসএ আর কানাডার কোস্ট গার্ড যৌথভাবে বেশ কিছুদিন টাইটানিকের ডুবে যাওয়া অংশের আশেপাশে সার্চ অপারেশন চালায়। 22 জুন আমেরিকান কোস্ট গার্ড টাইটানিক থেকে 1600 ফিট দূর টাইটান সাবমার্সিবলের ধ্বংসাবশেষ খুঁজে পান। এরপর একটা প্রেস রিলিজ করে জানানো হয়, ক্রাস্টিং ডেপথে পৌঁছানোর পর সাবমার্সিবল ক্যাটাস্ট্রফিক ইম্পালশনের শিকার হয়ে যায়, যার ফলে এর মধ্যে থাকা 5 জন প্যাসেঞ্জারেরই মৃত্যু নিশ্চিত। এবার আশ্চর্যের বিষয় হলো, এই ইম্পালশন কেবল 1 মিলি সেকেন্ডেই ঘটেছিল। উদাহরণ হিসেবে আমাদের ব্রেনে সিগন্যাল ট্রান্সফার হতেই 25 মিলি সেকেন্ড সময় লাগে, অর্থাৎ টাইটানে থাকা যাত্রীরা কিছু বোঝার আগেই তাদের বডি ছিন্ন ভিন্ন হয়ে যায়। এবার আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন উঠছে, টাইটান সাবমার্সিবলের এই ইম্পালশন হলোই কেন? এর জন্য কি ওশিয়ান গেট কোনোভাবে রেসপন্সিবল? আর এই দুর্ঘটনাকে কি আদৌ এড়ানো যেত? সাথে জানবো একটা এমন ঘটনার সম্বন্ধে যে বিষয়ে কেউ কথাই বলেনি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ওশিয়ান গেট একটা প্রাইভেট আমেরিকান কোম্পানি, যাকে সাল 2009-তে স্টকটন রাস আর গুলিলো সোলান স্থাপন করেছিলেন। এই কোম্পানির মেন অবজেক্টিভই ছিল টাইটানিকের ওপর রিসার্চ আর ডিপ সি ট্যুরিজম। কারণ 100 বছর ধরে টাইটানিক আটলান্টিক মহাসাগরের যে অংশে পড়ে আছে, আর সেখানে টাইটানিকের চারিদিকে একটা ইউনিক বায়োডাইভার্সিটি সিস্টেমকে লক্ষ্য করা যায়, যেখানে এমন মাইক্রোবস আর মাছের সন্ধান পাওয়া গেছে যার রেকর্ড এখন মানুষের কাছে নেই। আপনারা কি জানেন, পৃথিবীর মহাসাগরগুলোর তুলনায় আমরা মঙ্গল গ্রহের সম্বন্ধে বেশি জানি। এখন আমরা মঙ্গল গ্রহের সারফেসের 100% ম্যাপিংও করে ফেলেছি, কিন্তু সেখানেই আমাদের নিজেদের গ্রহের সমুদ্রের কেবল 20%ই আমরা এক্সপ্লোর করতে পেরেছি। তাই টাইটানিক এখন বৈজ্ঞানিকদের জন্য একটা খুবই ভালো রিসার্চ সাইটে পরিণত হয়েছে। এবার যেহেতু টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রপৃষ্ঠ থেকে 12,500 ফিট গভীরে অবস্থিত, তাই সেখানে একবার পৌঁছাতে খরচ হয় প্রায় মিলিয়নস অফ ডলার। তাই এই ধরনের রিসার্চ হয়ে থাকে খুবই ব্যয়বহুল, যাকে অ্যাফোর্ড করা কোনো কোম্পানি তো ছাড়ুন, কোনো দেশের পক্ষেও খুব কঠিন। ওশিয়ান গেট এই জিনিসটাকেই বুঝতে পারে, তাই তারা নিজেদের রিসার্চকে ফান্ড করার জন্য একটা নতুন আইডিয়াকে নিয়ে আসেন, যা হলো টাইটানিক ট্যুরিজম। এবার জেমস ক্যারিয়ানের মুভি টাইটানিকের পর থেকেই অনেকের মনে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার একটা ইচ্ছা তৈরি হয়, আর ধনী ব্যক্তিরা এর জন্য মিলিয়নস অফ ডলার খরচা করতে রাজি। তাই এই বিষয়টাকে নোটিস করে সাল 2021-এ ওশিয়ান গেট অফিসিয়ালি টাইটানিক ট্যুরিজম শুরু করেন, যা খুবই সাকসেসফুল হয়। এর দ্বারা তারা এখনও পর্যন্ত 46 জন যাত্রীকে 12,000 ফিট গভীরে নিয়ে গিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ স্বচক্ষে দেখিয়েছিলেন, এক্সেপশন 18 তারিখের এই ইনসিডেন্টের আগে পর্যন্ত। 18ই জুন 2023 কানাডার কোস্ট থেকে 600 কিলোমিটার দূর ওশিয়ান গেটের টাইটান সাবমেরিনে সেই দিন 5 জন যাত্রী ছিলেন। প্রথম ওশিয়ান গেটের সিইও স্টকটন রিস, যিনি এই সাবমার্সিবলের পাইলট। দ্বিতীয় পল হেনরি নার্জোলেট, যিনি একজন ফ্রেঞ্চ নেভি পাইলট ছিলেন। তৃতীয় হামিস হারদিন। আর চতুর্থ আর পঞ্চম পাকিস্তানি বিজনেসম্যান শেহজাদা দাউদ আর সুলেমান, যারা বাবা আর ছেলে। কিভাবে এই সাবমার্সিবল এক্সপ্লোড হলো? একে বুঝতে হলে আপনাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার চেঞ্জেসকে বুঝতে হবে। নর্মালি একটা হিউম্যান বডির ওপরে 14.7 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চেস এয়ার প্রেসার পড়ে থাকে, যাকে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বলা হয়।
যা তৈরি হয় আমাদের চারপাশে থাকা অ্যাটমসফিয়ারিক গ্যাস থেকে। এটা সমুদ্র থেকে স্পেস পর্যন্ত চারিদিকেই ছড়িয়ে আছে, যা ক্রমাগত আমাদের ওপর প্রেশার ক্রিয়েট করে। কিন্তু সমুদ্রের গভীরে ওয়াটার ডেনসিটি বেশি হবার কারণে ডিপ ওয়াটারে এই প্রেশার অনেকটাই বেড়ে যায়, যাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেশার। উদাহরণ হিসেবে 33 ফিট অর্থাৎ 10 মিটার গভীরে হাইড্রোস্ট্যাটিক প্রেশার এয়ার প্রেশারের ডবল হয়ে যায়। খেয়াল করবেন যখন আপনি জলে নামবেন তখন আপনার নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হবে। এটা এই কারণেই হয়ে থাকে, কারণ হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি হবার ফলে আপনার ফুসফুস তাড়াতাড়ি ফুলতে পারে না। আর সমুদ্রের ক্ষেত্রে এই প্রেশার 100 মিটারে 10 ATM, 381 মিটার নিচে অর্থাৎ এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো গভীরতায় এই প্রেশার 37.4 ATM পর্যন্ত পৌঁছে যায়। এছাড়া সমুদ্রের 490 মিটার নিচে এই প্রেশার 48.5 অ্যাটমসফিয়ারিক প্রেশারের মতো হয়ে দাঁড়ায়। এটা ম্যাক্সিমাম গভীরতা যেখানে ইউএসএ সি ক্লাস নেভি সাবমেরিন চলাফেরা করে। কিন্তু রাশিয়ান সাবমেরিন অস্কার ক্লাস, যা গোটা পৃথিবীর একমাত্র সাবমেরিন যা ডিপ ওশিয়ানে 828 মিটারে চলাফেরা করতে পারে, যেখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার ওশিয়ান ফ্লোরের থেকে 82 গুণ বেশি। কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই গভীরতা পর্যন্ত পৌঁছাইনি যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ পড়ে আছে। টাইটানিক আটলান্টিক ওশিয়ানে 3800 মিটার অর্থাৎ 12500 ফিট গভীরে রয়েছে, যেখানকার ওয়াটার প্রেশার অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে 376 গুণ বেশি। এটাই সেই গভীরতা যেখানে ওশিয়ান গেটে টাইটান সাবমার্সিবল দুর্ঘটনাগ্রস্ত হয়, যার প্রধান কারণ ছিল স্ট্রাকচারাল ফেলিয়ার অর্থাৎ নির্মাণের ত্রুটি। এবার রিপোর্ট অনুযায়ী এত গভীরে এই সাবমার্সিবল ইমপ্লোড হয়েছিল, তখন উইদিন এ মিলি সেকেন্ড তার মধ্যে থাকা প্যাসেঞ্জারের বডি পার্টস, যার মধ্যে হাওয়া থাকে, সেগুলো তৎক্ষণাৎ ক্যাটাস্ট্রফিক ডিজাস্টারের শিকার হয়ে যায়। সামুদ্রিক প্রেশার তাদের বডির ওপরে এতটাই প্রেশার ক্রিয়েট করে যাতে গোটা বডি ইনস্ট্যান্টলি পিষে গেল তাদের কিছু বোঝার আগেই। ফর্মার নিউক্লিয়ার সাবমেরিন অফিসার ডেভ কার্লি বলেন, এই ইমপ্লোশনের স্পিড ছিল 2400 কিলোমিটার পার হাওয়ার অর্থাৎ 671 মিটার পার সেকেন্ড ইনওয়ার্ড। অর্থাৎ এই সমস্ত কিছু ঘটে উইদিন এ মিলি সেকেন্ডের মধ্যে, অর্থাৎ 0.001 সেকেন্ডের মধ্যেই সমস্ত কিছু শেষ। হিউম্যান ব্রেনের অ্যাভারেজ রিয়াকশান টাইম ভিউচুয়ালের ক্ষেত্রে 0.25 সেকেন্ড, শোনার জন্য 0.17 সেকেন্ড, আর কিছু টাচ কিংবা ব্যথা পেলে 0.15 সেকেন্ড। সহজভাবে বললে এই গোটা ইনসিডেন্ট এত কম সময় ঘটেছিল যে তাদের ব্রেনকেও রিয়্যাক্ট করার সুযোগ দেয়নি। এই ভয়ানক ক্র্যাশিং প্রেসারের জন্যই ডিপ সিতে যাওয়া স্পেসে কিংবা চাঁদে যাওয়ার থেকেও অনেক বেশি মুশকিল। সাল 1969 থেকে আজ পর্যন্ত টোটাল 12 জন ব্যক্তি চাঁদে গিয়েছিলেন, 628 জন অ্যাস্ট্রোনট স্পেসে গিয়েছিলেন, 622 জন পৃথিবীর অরবিট পর্যন্ত পৌঁছেছিলেন। কিন্তু আপনারা অনুমান করতে পারবেন কতজন ওশিয়ানের ডিপেস্ট পয়েন্ট অর্থাৎ ম্যারিয়ানা ট্রেঞ্চের ডিপ চ্যালেঞ্জার পর্যন্ত পৌঁছাতে পেরেছেন? যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই সেটা কমেন্টে লিখে দিন। তো এর উত্তরটা হলো মাত্র 3 জন, যার মধ্যে টাইটানিক ছবির পরিচালক জেমস ক্যারিয়নও একজন। ডিপ চ্যালেঞ্জার ওশিয়ানের সব থেকে ডিপেস্ট পয়েন্ট, যার গভীরতা 35,876 ফিট বা 10,935 মিটার। এটা সেই গভীরতার থেকেও 3 গুণ বেশি যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ রয়েছে আর যেখানে টাইটানের এই ইনসিডেন্টটা ঘটেছিল। সহজভাবে টাইটানিক যতই গভীরে থাকুক না কেন, এখানেও সেফলি যাওয়া সম্ভব, যা ওশিয়ান গেট এর আগে 46 বার করে দেখিয়েছিল। এবার প্রশ্ন, এবার এমন এখানে কি ঘটলো যা এত বড় দুর্ঘটনাকে ঘটালো? তো এখানে অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু মেনলি এই সাবমেরিন ইনসিডেন্টের পিছনে দুটো প্রধান কারণকেই দায়ী করা হয়, যাকে আটকানো যেত। প্রথম হলো ডিজাইন ফেলিয়ার আর দ্বিতীয় হলো মেটেরিয়াল ফেলিয়ার। সাল 2012-তে ওশিয়ান গেট অনেকগুলো অ্যান্টিপোর্ট সাবমার্সিবল কিনেছিল, যা দেখতে ঠিক সিলিন্ড্রিক্যাল আকারের, যাকে ডিজাইন করা হয়েছিল সমুদ্রের 1000 ফিট গভীরে যাওয়ার জন্য। এবার এখানে আপনাদের একটা বিষয়কে বুঝতে হবে, সাবমার্সিবল ইঞ্জিনিয়ারিং একটা খুবই মুশকিল টাস্ক। এখানে খুব হার্ড মেটেরিয়াল যেমন টাইটেনিয়ামের একটা পারফেক্ট গোলাকার স্ট্রাকচারকে বানানো হয়, যেখানে ওয়েল্ডিং থেকে ফিনিশিং পর্যন্ত স্পেশাল মেশিনের দ্বারা করা হয়ে থাকে। এই গোটা স্ট্রাকচারের মধ্যে একটু পার্থক্য গোটা স্ট্রাকচারের 30 থেকে 40% ক্ষমতাকে কমিয়ে দেয়। এবার ওশিয়ান গেটের সব থেকে বড় মিস্টেক ছিল, কিংবা বলবো ইচ্ছা করে করা ভুল, তারা এই গোলাকার স্ট্রাকচারকে মাঝ বরাবর কেটে দেন আর এর ওপরে একটা সিলিন্ড্রিক্যাল শেপকে অ্যাটাচ করে দেন। এবার আপনারা বলবেন
যখন আমরা জানতামই সিলিন্ড্রিকাল শেপ ডিপ সির জন্য উপযোগী নয়, তো ওশিয়ান গেট কেন এটা করলো? তো এর সহজ উত্তর হলো পয়সা। এবার যদি ওশিয়ান গেট প্রথম অ্যান্টিপোডগুলোকে মডিফাই করে যদি ট্যুরিজমে ব্যবহার করত, তবে সেই স্পেশাল শেপ সাবমার্সিবলের মধ্যে একজন থেকে দুজনকেই নিয়ে যাওয়া সম্ভব। এবার যদি সেই শেপকে কেটে সিলিন্ড্রিকাল করে দেওয়া হয়, তবে একবারে 5 জনকে নিয়ে যাওয়া সম্ভব, আর এতে প্রফিটও হবে বেশি। কিন্তু এর ফলেই টাইটান সাবমার্সিবলের ডিউরেবিলিটি একেবারে খারাপ হয়ে যায়। এবার দ্বিতীয় ভুলটা করেছিল মেটেরিয়াল ফেলিয়ার। তারা যে সিলিন্ড্রিকাল স্ট্রাকচারকে ব্যবহার করেছিল সেটা তৈরি কার্বন ফাইবার দ্বারা। এবার যখন একটা ডিপ সি সাবমার্সিবল বানাবার কথা আসে, যা কয়েক হাজার ফিট পর্যন্ত ট্র্যাভেল করবে, তো এখানে ইঞ্জিনিয়ারদের প্রথম পছন্দ টাইটানিয়াম। কারণ এটা পৃথিবীতে থাকা সেই কটা মিনারেলের মধ্যে পড়ে যা প্রপার ডিস্ট্রিবিউট করার পরেও ডিপ সির প্রেসারকে নিতে পারে। তাই জেমস ক্যারিয়ন যে সাবমেরিন করে টাইটানিকের থেকেও 3 গুণ গভীরে চ্যালেঞ্জার ডিপ পর্যন্ত পৌঁছেছিলেন, তা সেই সাবমেরিনও টাইটানিয়াম দ্বারা তৈরি। এবার টাইটানিয়ামের সাথে একটা সমস্যা হলো, সেটা খুবই দামি। যখন জেমস ক্যারিয়ন চ্যালেঞ্জার ডিপে যাওয়ার জন্য একটা সাবমার্সিবল বানিয়েছিলেন, তখন তাতে তার $10 মিলিয়ন খরচা হয়, যাতে তিনি শুধু একাই বসতে পারতেন। এবার যদি ওশিয়ান গেট 5 জনকে বসার জন্য একটা সাবমার্সিবল বানাতো, তবে সেখানে কত খরচা হতো সেটা আপনারা ভেবেই নিন। তাই এই খরচ থেকে বাঁচার জন্যই ওশিয়ান গেট টাইটানিয়ামের জায়গায় কার্বন ফাইবারকে ব্যবহার করেছিল। এবার সেই সাবমার্সিবলের স্ট্রেংথ, যা আগেই সিলিন্ড্রিকাল শেপের জন্য কমে গিয়েছিল, তার উপরে লো কোয়ালিটির মেটেরিয়ালের কারণে এটা আরও বেশি কমে যায়। কার্বন ফাইবার একটা স্ট্রাকচারাল মেটেরিয়াল, যা স্মল মেটেরিয়ালের পার্ট দ্বারা তৈরি। যেমন এই ভিডিওটা আপনারা দেখুন, এখানে আপনারা কার্বন ফাইবার কিভাবে তৈরি হয় সেটা বুঝতে পারবেন। এখানে ফিতের মতো কার্বন ফাইবারকে একের ওপরে এক জুড়ে স্ট্রাকচারকে তৈরি করা হয়, যা ডিপ সির জন্য একেবারেই উপযোগী নয়। কারণ এর যদি একটা অংশ ড্যামেজ হয়, তো এটা সুতোর মতো পুরো খুলে যাবে। 2018তে যখন এই ডিজাইনকে পৃথিবীর সামনে নিয়ে আসা হয়, তখন অনেক বৈজ্ঞানিকরা বলেছিলেন এই স্ট্রাকচার ডিপ সিতে ফেল হবেই। কিন্তু সেই সময় ওশিয়ান গেট কারোরই কথা শোনেনি, যার রেজাল্ট আমরা এখন সবাই দেখতে পেলাম। এছাড়া তাদের ডিজাইনের মধ্যে অনেকগুলো মেজর ইস্যুও ছিল, যেমন তাদের সাবমার্সিবল ডিপ ওশিয়ানে প্রবেশ করতেই অনেক সময় মাদারশিপের থেকে কমিউনিকেশন হারিয়ে ফেলত, যা কোনো সময় ঘাতক রূপ নিতে পারে। এই সাবমার্সিবলকে জলে নামানোর আগে 18টা বোল্টকে কষে একে প্রপার এয়ার টাইট করা হতো। এবার যদি কোনো কারণে সিগন্যাল না পাওয়া যায় আর এই সাবমার্সিবল কোথাও হারিয়ে যায়, তবে প্যাসেঞ্জারের মৃত্যু তো অক্সিজেনের অভাবে এমনিই হবে, ইমপ্লোড না হলেও। এবার আসি আমাদের দ্বিতীয় নিউজের দিকে, যেটা হয়তো আপনারা জানেনই না। 14 জুন 2023 একটা রিফিউজি বোট গ্রিসের একটা ইন্টারন্যাশনাল ওশিয়ানের মধ্যে ডুবে যায়, যার মধ্যে টোটাল 750 জন যাত্রী ছিল। এদের হিউম্যান ট্রাফিকিংয়ের দ্বারা ইল্লিগালভাবে ইউরোপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, যার মধ্যে ছিল 400 জন পাকিস্তানি, 200 জন ইজিপশিয়ান আর 150 জন সিরিয়ায় সিটিজেন। এই ঘটনা এতটাই কষ্টদায়ক যেখানে 300-র বেশি পাকিস্তানি জলে ডুবে মারা যান। এই ঘটনায় খুব কম সংখ্যক যাত্রীকেই বাঁচানো সম্ভব হয়েছিল, যে কারণে পাকিস্তান 19 জুন ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করে। এবার আমি এখানেই ভাবছি, যেখানে 5 জন ধনী ব্যক্তি নিজেদের শখ পূরণ করতে গিয়ে ডুবে যান, তো গোটা ইন্টারনেট তোলপাড় হয়ে গেল। কিন্তু আমি শিওর আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই নিউজটা আগে জানতেন না, যেখানে 300 জন গরিব মানুষ রুজি রুটির জন্য অন্য স্থানে যেতে গিয়ে ডুবে মারা যান। না তো তাদেরকে খোঁজ করার জন্য বড় কোনো রেস্কিউ অপারেশন করা হয়েছিল, না তো ইন্টারন্যাশনাল মিডিয়া এই বিষয়টাকে কভার করেছিল। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। নতুন চ্যানেল, প্লিজ একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। যদি দেখতে চান চায়না কেন বানাচ্ছে পৃথিবীর সবথেকে গভীর গর্ত, তবে এই ভিডিওটা দেখুন। আজকের জন্য এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।